শুরু করছি জেলার সারাদিন আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরুতে যে খবরে নজর রাখবো, অবশেষে মহকুমার তকমা পেল ধূপগুড়ি। অনুমোদনের অপেক্ষায় ছিল এবং শেষ পর্যন্ত অনুমোদন মিলল, মহকুমার তকমা পেল ধূপগুড়ি। এতদিন অনুমোদনের অপেক্ষা ছিল এবং অবশেষে আইনি কারণে আটকে থাকা যে অনুমোদন প্রক্রিয়া তা সম্পন্ন হয়েছে এবং ধূপগুড়ি মহকুমার তকমা পেল। আইনি প্রক্রিয়ার যে জটিলতা সেখানে থেমে থাকার কারণেই, আটকে থাকার কারণেই মহকুমার তকমা পেতে সময় লাগে এবং শেষ পর্যন্ত মহকুমার তকমা পেল ধূপগুড়ি। আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ আরো বিস্তারিত তথ্য তুলে ধরবেন এ প্রসঙ্গে। দেবজ্যোতি। দেখো, ধূপগুড়ি মহকুমার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনের আগে যে উপনির্বাচন ধূপগুড়িতে ছিল তার আগেই তিনি তাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং সেই মতোই কিন্তু সরকারের পক্ষ থেকে তার পদক্ষেপ নেওয়া হয়েছিল এবং ইতিমধ্যেই রাজ্যের পক্ষ থেকে নোটিফিকেশন জারি করা হয়েছিল। কিন্তু বেশ কিছু জুডিশিয়ালি জটিলতা ছিল, সেই জটিলতা কেটে গেছে বলে আজ মুখ্যমন্ত্রী বলেছেন এবং আনুষ্ঠানিকভাবে আগামী কাল থেকে পথ চলা শুরু করবে ধূপগুড়ি মহকুমা। অর্থাৎ বেশ কয়েকদিন ধরে যে জটিলতা চলছিল সেই জটিলতা কেটেছে এবং আইনি জটিলতা মুখ্যমন্ত্রী নিজের উদ্যোগে কথা বলে কাটিয়েছেন এবং তিনি আজকে সেই কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন এবং আগামীকাল থেকে তার পথ চলা শুরু হবে বলে তিনি জানিয়েছেন। ধন্যবাদ দেবজ্যোতি। আর এবার যে খবরে নজর রাখবো, ফের গুলিবিদ্ধ তৃণমূল কর্মী। মুর্শিদাবাদের রানীনগর, সেখানে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী মনোজ কুমার মণ্ডল। তৃণমূল কর্মীর বাড়িতে ঢুকে গুলি চালানোর অভিযোগ উঠেছে। মনোজের পেটে গুলি লাগে, অভিযোগের তীর বিজেপির দিকে। ঘটনায় গ্রেপ্তার সঞ্জয় মণ্ডল নামে এক যুবক। ফের গুলিবিদ্ধ তৃণমূল কর্মী। লোকসভা ভোটের আগে ফের গুলিবিদ্ধ তৃণমূল কর্মী। গুলিবিদ্ধ রানীনগর থানার বর্ডার পাড়া 51 গ্রামের তৃণমূল কর্মী মনোজ কুমার মণ্ডল। তার পেটে গুলি করা হয় বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। ঠিক কি ঘটেছিল? বুধবার রাতে তাঁর বাড়িতে হঠাৎ দুষ্কৃতীদের হানা। বারবার দরজায় ধাক্কা দিলে মনোজের স্ত্রী দরজা খোলেন। দরজা খুলতেই মনোজের ওপর চড়াও হয় দুষ্কৃতীরা। মনোজকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। মনোজের পেটে গুলি লাগে। যে ঘুমিয়েছিল, যে রাত্রিবেলা 4-5 জন গিয়ে গেটে করে ধাক্কায় ওকে বেশ মারধর করার পরে তখন ওকে করে গিয়ে ঘরে ঢুকে গুলি করে আসে। মনোজ এলাকায় একটি মাছের আড়তে খাতা লেখার কাজ করতেন। বুধবার রাতে তাঁর চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয়রা। এরপরেই চম্পট দেয় দুষ্কৃতীরা। গোটা ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ আনছে তৃণমূল। কয়েকজন 5-7 জন হঠাৎ করে বাড়িতে চড়া হয়, দিয়ে ওর স্ত্রী ওঠার পরে তখন ওই ছেলেটা মনোজও ওঠে, তখন হঠাৎ করেই ওর উপরে গুলি চালিয়ে দেয়। তবে ও তৃণমূল পার্টি করে আর এরা বিজেপি, যারা মেরেছে তারা বিজেপি করে। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। তদন্তে পুলিশ। রানীনগর থেকে কল্যাণ চন্দ্রের রিপোর্ট, কলকাতা টিভি। গেমের আইডি হাতাতে ফারাক্কায় পাপাই দাসকে খুন করা হয়েছে। একেবারে নৃশংসভাবে খুন করার ঘটনা। আর এই ঘটনায় অভিযুক্ত 4 জন বন্ধু ফাঁসির দাবি তুলেছেন পাপাইয়ের মা সহ পরিবারের লোকজন। তাদের দাবি, পাপাইয়ের বন্ধুরা তার বাড়িতে এসে ভিডিও গেম খেলতো এবং মা পরিচারিকার কাজ করতে বাইরে গেলেই বন্ধুরা বাড়ি চলে আসতো। আর সেই বন্ধুকে সামান্য আইডির কারণে খুন করে দেবে অন্য বন্ধুরা, তার স্বপ্নেও কেউ ভাবতে পারছেন না। এদিকে বৃহস্পতিবার অভিযুক্ত ওই 4 জন বন্ধুকে জুভেনাইল কোর্টে পাঠানো হয়েছে। আমার ছেলেকে যেভাবে আমার কোল থেকে খালি করেছে, আমিও চাই তাদের মায়ের কোল খালি হোক। আমি ফাঁসি চাই, আমি ওইটাই সাজা চাই। ওরা যেন কোনোভাবে যেন বেরাতে না পারে, তাদেরও শাস্তি চাই। নজর রাখবো পরের খবরে। দেগঙ্গায় বিপন্ন বিদ্যাধরী নদী। অভিযোগ, চড়া দামে বিক্রি হচ্ছে নদীর চর। আর এই চরে অবাধে গড়ে উঠেছে একের পর এক অবৈধ নির্মাণ। গড়ে উঠেছে বসত বাড়ি, ফলে কমছে নদীর নব্যতা। ক্রমশই প্রস্থে কমে আসছে নদী। গতি হারাচ্ছে বিদ্যাধরী। চরমে রাজনৈতিক তরজা। দেখুন। জমি মাফিয়াদের দৌরাত্ম্য, বিপন্ন বিদ্যাধরী, চড়া দামে বিক্রি হচ্ছে নদীর চর। বিস্তীর্ণ এলাকায় ভূমিধসের আশঙ্কা, চরমে রাজনৈতিক চর্চা।
আইনকে বুড়ো আঙুল দেখিয়ে উত্তর 24 পরগনার দেগঙ্গার নূরনগর পঞ্চায়েতের বসনা, বেনাপুর এবং বেলিয়াঘাটা এলাকায় বিদ্যাধরী নদীর তীরে গড়ে উঠেছে একের পর এক অবৈধ নির্মাণ। অভিযোগ, এলাকার বেশ কিছু অসাধু ব্যক্তি 12 থেকে 90 হাজার টাকায় বিক্রি করছে নদীর চর, আর সেখানে গড়ে উঠছে অবৈধ নির্মাণ। বিপন্ন হচ্ছে বিদ্যাধরী, ক্রমশ বিলীন হচ্ছে নদী। দেগঙ্গা শাসন বিস্তীর্ণ অঞ্চলে দেখা যাচ্ছে বিদ্যাধরী নদীর দুপারে চর পড়েছে, সেই চরে অবৈধ বাড়ি নির্মাণ হয়েছে। প্রশ্ন হচ্ছে এই বাড়িগুলো এবং চরগুলো কারা করছে? মূলত যে বাড়িগুলো নির্মাণ হয়েছে সবকটা বাড়ি দেখতে পাচ্ছি কংক্রিটের বাড়ি। এই কংক্রিটের বাড়ি নির্মাণের ফলে নদীর যে গতিপথ তা আটকে যাচ্ছে এবং বেশ কয়েকশো বাড়ি আমরা দেখলাম যা নদীর চরে এবং নদীর পাড়ে অবৈধভাবে তৈরি হয়েছে। এই অবৈধ বাড়ি তৈরির পিছনে স্থানীয় লোকের অভিযোগ শাসক দলের নেতারা আছে, তাদের মদতে এই সব বাড়িগুলো তৈরি হয়েছে। মূলত এই সব জায়গা শাসক দলের নেতারা বিক্রি করেছে, কখনো 90,000, কখনো 1 লাখ টাকার বিনিময়। এভাবে নদীর চর বিক্রিতে সরব বিরোধীরা। শাসক দলের মদতে এই কাজ চলছে বলে দাবি বিরোধীদের। দখল করছে কারা? ভূমিহীন মানুষ, তাদেরকে দখল পাইয়ে দিচ্ছে স্থানীয় যারা শাসক দলের নেতারা থাকে, হয়তো কিছু অর্থের বিনিময়ে তাদের দিচ্ছে। এটা দীর্ঘদিন ধরেই বসছে। দেখুন, তৃণমূলের উপরতলা নেতারা, মন্ত্রীরা কয়লা, গরু, বালি, শিক্ষা দুর্নীতিতে কোটি কোটি টাকা তারা আত্মসাৎ করেছে। এখন নিচের তলার নেতারা তারা এখন যেভাবে পারবে লুটেপুটে খাবে। বর্ষার সময় এই নদীপথের যে বিস্তীর্ণ অঞ্চল অর্থাৎ গ্রামগুলো আছে সেগুলো কিন্তু ভেসে যাচ্ছে, কিন্তু এই ভাষার কারণ হচ্ছে এই নদীর গতিপথ আটকে বাড়ি নির্মাণ হচ্ছে এবং কংক্রিটের বাড়ি। শাসক দলের মদতের অভিযোগ উড়িয়ে বামেদের নিশানা করলেন উত্তর 24 পরগনার জেলা সভাধিপতি নারায়ণ গোস্বামী। তবে ঘটনার সত্যতা মেনে 7 দিনের মধ্যে পদক্ষেপ নেবেন বলে জানান তিনি। যদি কোথাও এরকম নদীর মধ্যে, খালের মধ্যে বেআইনি এনক্রোচমেন্ট বা বাড়িঘর তৈরি এরকম কোনো থাকে, তাহলে আপনারা সেচ দপ্তরে অভিযোগ করতে পারেন, জেলা শাসকের কাছে করতে পারেন, আমার কাছেও সভাধিপতি আমার কাছে করতে পারেন। আমরা 7 দিনের মধ্যে অ্যাকশান নেব। কারণ আমরাও চাই না যে নদী অচল হয়ে থাকুক, নদীটা সচল থাকুক। আর যারা করছে এগুলো তাদেরকেও আমি বার্তা দেবো আপনাদের মাধ্যমে, যেন আর ভবিষ্যতে এরকম কাজ না করে, নদীর চর বুঝিয়ে বাড়ি না করে। মুখ্যমন্ত্রীর বার্তা উপেক্ষা করেই রাজ্যের বিভিন্ন প্রান্তে নদী গর্ভ থেকে চলছে দেদার, বালি, মাটি, পাথর চুরি। কবে ব্যবস্থা নেবে প্রশাসন? কবে বন্ধ হবে বেআইনিভাবে জমি দখল? সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে স্থানীয়দের মনে। এখন দেখার বিষয় এই নদীর গতিপথ কবে মসৃণ হয় এবং এই নির্মাণগুলো কবে ভাঙা হয়, সেই দিকে তাকিয়ে আছে স্থানীয় মানুষ। বেলিয়াঘাটার থেকে ভক্তি দে, কলকাতা টিভি। এখন সময় একটা বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। এবার যে খবরে নজর রাখবো, ফের মন্দির প্রতিষ্ঠার আগে প্রাণ প্রতিষ্ঠা নিয়ে বিতর্ক। 4 শঙ্করাচার্যের পর এবার সুর চড়ালেন তারকেশ্বরের মহান্ত মহারাজ। তাকে আমন্ত্রণও পাঠানো হয়নি বলে জানান তিনি। একই সঙ্গে তিনি জানান আমন্ত্রণ পেলেও তিনি অযোধ্যায় যাবেন না। শাস্ত্রে কোথাও লেখা নেই, তৈরি হয়নি মূর্তি প্রতিষ্ঠা, এরকম কোথাও নেই। মন্দির প্রতিষ্ঠার আগে প্রাণ প্রতিষ্ঠা করা যায় না, এই কথা আগেই বলেছিলেন 4 শঙ্করাচার্য। এবার সেই সুরে সুর মেলালেন তারকেশ্বরের মহান্ত মহারাজা। তৈরি থেকে উদ্বোধন, অযোধ্যা রাম মন্দির নিয়ে বিতর্কের ঝড় উঠেছে একাধিকবার, যার মধ্যে অন্যতম বিতর্কিত বিষয় হচ্ছে মন্দির প্রতিষ্ঠার আগে প্রাণ প্রতিষ্ঠা। শুধু রাজনৈতিক নেতৃত্ব নয়, শঙ্করাচার্যরাও মোদী সরকারের এই তড়িঘড়ি প্রাণ প্রতিষ্ঠার বিরুদ্ধে চড়া সুর তুলেছেন। তবে সবকিছুকে উড়িয়ে 22 জানুয়ারি প্রধানমন্ত্রীর হাতেই রামলালার প্রাণ প্রতিষ্ঠা চলছে তোড়জোড়। উদ্বোধনে ধর্মযাজক, রাজনৈতিক নেতৃত্ব থেকে বলিউড তারকা, খেলোয়াড় প্রত্যেকেই আমন্ত্রণ পেয়েছেন, কিন্তু আমন্ত্রণ পাননি তারকেশ্বরের মহান্ত মহারাজা। চুচুড়ায় নিজের বাড়িতে বসে জানান তিনি, রাম মন্দির উদ্বোধনে কিছু বলেছিল, আগে থেকে জানিয়েছিল সেন্ট্রাল গভর্নমেন্ট বা ওই ট্রাস্ট থেকে? 22 তারিখ তো উদ্বোধন, মানে আপনার যদি নিমন্ত্রণ আসতো তাহলে যেতেন? আমি তো অনেক কাজে ব্যস্ত থাকি, আগে থেকে আমার প্রোগ্রাম না ঠিক থাকে, আমি ঠিক বলতে পারবো না। ব্যস্ততার মধ্যে এই মুহূর্তে আসলেও যেতে পারবো না। মন্দির প্রতিষ্ঠার আগে প্রাণ প্রতিষ্ঠার বিষয়ে সরব হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি একাধিকবার মোদী সরকারকে আক্রমণ শানিয়ে বলেছেন, প্রাণ প্রতিষ্ঠা ধর্মযাজকদের কাজ, কোনো রাজনীতিবিদের নয়। চুঁচুড়া থেকে পলাশ চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। সময় আরও একটা বিরতির পর থাকছে আরও খবর, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। এবার যে খবরে নজর রাখবো, আমরা জানি 22শে জানুয়ারি তৃণমূলের সংহতি মিছিল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেটা বলেছেন তার কর্মসূচি সম্পর্কে, যে এই মিছিল শুরুর আগে তিনি কালীঘাটে যাবেন এবং তিনি আরতি করবেন। আর কি কর্মসূচি রয়েছে তা জানবো আরো বিস্তারিতভাবে। আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, কি জানা যাচ্ছে? দেখো, বিকেল 3টের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাড়ি থেকে বেরোবেন এবং কালীঘাট মন্দিরে পুজো দেবেন এবং সেখানে কিন্তু যারা মিছিলে আসবেন তাদের কিন্তু প্রবেশ নিষেধ রয়েছে। সেখান থেকে তিনি হাজরা পার্কে আসবেন এবং সেখান থেকেই তিনি মিছিলে মেলাবেন এবং সেখানে পার্ক সার্কাস থেকে বালিগঞ্জ সার্কুলার রোড হয়ে মিছিল যাবে এবং অর্থাৎ হাজরা পার্ক থেকে শুরু হয়ে একেবারে বালিগঞ্জ সার্কুলার রোড হয়ে পার্ক সার্কাসে পৌঁছাবে এবং রাস্তাপথে যেসব ধর্মীয় জায়গাগুলি রয়েছে, মসজিদ মন্দির থেকে শুরু করে গির্জা রয়েছে এবং গুরুদুয়ারা রয়েছে, সব জায়গাতে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থনা করবেন এবং পুজো দেবেন এবং সেখানে দোয়া করবেন এবং সেখান থেকে 4:30 নাগাদ পার্ক সার্কাস ময়দানে তিনি সাংবাদিক সম্মেলন করবেন এবং সেখানে তিনি বক্তব্য রাখবেন এবং তিনি যেটা জানিয়েছেন, প্রায় 2000 সাধু সেই মিছিলে অংশগ্রহণ করবেন, বিভিন্ন ধর্মগুরুরা অংশগ্রহণ করবেন এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষও কিন্তু সেই মিছিলে অংশগ্রহণ করবেন। অর্থাৎ 22 তারিখে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সংহতি মিছিল কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ গোটা দেশ কিন্তু তাকিয়ে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সংহতি মিছিলের দিকে এবং সেখানে কারা কারা উপস্থিত হন তার দিকেও কিন্তু তাকিয়ে রয়েছে সমাজের বিভিন্ন স্তরের মানুষ। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে তিনি শুধুমাত্র এই সময়টিকে বেঁচেছেন যে সময় রাম মন্দিরের উদ্বোধন শেষ হয়ে যাবে, তারপরে তিনি কর্মসূচিটি করবেন এবং সেই মতোই কিন্তু সময়কে বিকেল 3টেই করা হয়েছে এবং কালীঘাট মন্দির থেকে পুজো দিয়ে যত ধর্মীয় স্থানগুলি রয়েছে সব জায়গাতেই মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন এবং বিশেষ করে তার জন্য তিনি একটি বাইকেরও ব্যবস্থা করেছেন, কারণ মিছিল থেকে তিনি যাবেন বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে, সেখানে তিনি শ্রদ্ধা জানাবেন এবং তারপরে তিনি পার্ক সার্কাস ময়দানে সমাবেশ করবেন এবং সেখানে বক্তব্য রাখবেন বিভিন্ন ধর্মগুরুরা যেমন রয়েছেন এবং বেশ কয়েকজন সাধুও সেখানে বক্তব্য রাখবেন বলে অনেক ধন্যবাদ। কথা বললাম আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। জেলার সারাদিন আজকের মতো এ পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।